আমন্ত্রণ জানাচ্ছি দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি শায়লা খন্দকার। টাঙ্গাইল ও ফেনীতে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল র্যালি করছে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও তোফায়েল আহমেদ নিলয়। অভিজিৎ, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি শাইলা, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে টাঙ্গাইলের 3 আসন, যেটি ঘাটাইল নিয়ে গঠিত টাঙ্গাইল 3 আসনের আজকের যে এমপি মনোনয়ন প্রত্যাশী ওবায়দুল হক নাসির, তার নেতৃত্বে আজকে বিশাল মোটরসাইকেলের শোডাউন বের হবে এবং এতে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা, বিএনপির যে নির্বাচনী প্রচারণা, সেটি এখান থেকে শুরু হবে। এছাড়াও যিনি এই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওবায়দুল হক নাসির, তিনি প্রতিনিয়ত এই ঘাটাইলে গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন প্রোগ্রাম তিনি করে যাচ্ছেন এবং তৃণমূল পর্যায়ে তিনি নেতাকর্মী সহ অন্যান্য যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিভিন্ন উন্নয়ন করবেন এই ঘাটাইলে। আমরা সরাসরি তার সাথেই কথা বলবো, যিনি অ্যাডভোকেট ওবায়দুল হক যিনি রয়েছেন এই ঘাটাইল 4 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী। আমরা শুনবো এই যে টাঙ্গাইল 3 আসনের মনোনয়নের প্রত্যাশী আপনি, এবং এই আসনে যদি মনোনয়ন পান সেক্ষেত্রে আপনি কি করবেন, এলাকার কি উন্নয়ন করবেন? অনেক ধরনের সমস্যা রয়েছে ঘাটাইলে, সেই বিষয়ে কি সমাধানের আশ্বাস দিবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আজকে আমরা জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজনের অর্থ হলো যে তারা যে আয়োজনটি করেছে, যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই 31 দফাকে আমরা মানুষের দূরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা মানুষকে জানাতে চাই যে আমরা এই দেশের যে 15 বছর আমরা এই দেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, এই দেশে অসাম্প্রদায়িক একটি ইসলামী মূল্যবোধের চেতনার একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে লড়াই করেছি, আমাদের নেত্রী দীর্ঘ সময় যে কারাভোগ করেছেন, আমাদের দলের শত শত নেতাকর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছে, এই সকল ত্যাগকে সামনে নিয়ে আমরা যে রাষ্ট্রটাকে মেরামত করতে চাই, সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটা এখন আমাদের দায়িত্ব হচ্ছে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া, মানুষের দূরগোড়ায় পৌঁছায় দেওয়া। আমরা সেই 31 দফায় যেভাবে উল্লেখ করেছি আমরা সমাজের উন্নয়ন করতে চাই, ঠিক সেইভাবেই ঘাটাইলবাসীর জন্য আমার যে মেসেজ তা হলো যে আমার সর্বপ্রথম যে দায়িত্ব আমি মনে করি যে আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের ছাত্র সমাজ এই 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে। আমাদের নেতা বলেছেন যে মেধার ভিত্তিতে চাকরি হবে। আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে আমরা ঘোষণা করেছি যে 1 কোটি যুবকের কর্মসংস্থান আমরা নিশ্চিত করব। সেইটাকে সামনে রেখে আমি এই ঘাটাইলে এই পূর্বাঞ্চল আমাদের যে কৃষি শিল্প নির্ভর, এখানে একটি শিল্প নগরী গড়ে তুলতে চাই, যেখানে আমাদের ঘাটাইলের সন্তানেরা, আমাদের ঘাটাইলের বেকার মানুষেরা তারা এখানে চাকরি করবে, তাদের কর্মসংস্থান হবে। আমি এই ঘাটাইলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক মানের করতে চাই, যাতে সুন্দরভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে তারা বিশ্ববিদ্যালয় জীবনের আগে একটা সর্বোচ্চ ভালো শিক্ষা গ্রহণ করতে পারে। আমি এই ঘাটাইলকে সম্পূর্ণভাবে মাদক মুক্ত করতে চাই, যে মাদক এই সমাজকে বিনষ্ট করে দিচ্ছে। ঘাটাইলে অতীতে যারা এমপি ছিলেন, বিনা ভোটে এমপি, তাদের নেতৃত্বে ঘাটাইলে যেভাবে মাদকের বিস্তার হয়েছিল, মাদক সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। আমি চাই যে ঘাটাইলের প্রতিটি ইঞ্চি জায়গায় কোনো মাদক থাকবে না, কোনো জুয়া হবে না, কোনো চাঁদাবাজি হবে না। মানুষ নিরাপদে তার জীবনযাপন করবে, নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে এবং মানুষ নিরাপদে তার ধর্মীয় সকল উৎসব সে পালন করবে। সেই ক্ষেত্রে এই ঘাটাইলে কিছু বনাঞ্চল রয়েছে, যারা আদিবাসী তারাও রয়েছে, এবং কৃষি যে পণ্য বলেন সেটা আছে, যে গারো বাজার থেকে শুরু করে এই যে কৃষি পণ্যের জন্য কি করবেন? আমি তো এটা সবসময় বলে আসতেছি যে এই যে কৃষি পণ্য, এটা ন্যায্য মূল্য কিন্তু আমাদের কৃষকরা পাচ্ছে না, যেই মূল্য তাদের পাওয়া উচিত। এখন যে কৃষি যন্ত্রপাতি, কৃষি বীজ, সারের যে দাম, একটা দিনমজুরের যে দাম, এই উৎপাদন করে কৃষকরা লাভবান হতে পারছে না। সেই ক্ষেত্রে আমি সবসময় যে চিন্তাটা করছি, এখানে যদি আমরা এই সম্পদগুলোকে এখানে আমরা বাজারজাত করতে পারি, এখানে আমরা কোল্ড স্টোরেজের মাধ্যমে এটাকে সংরক্ষণ করতে পারি, বা আমি যেটা বললাম যে একটা এই আমাদের লেবু, ড্রাগন, কলা, আনারস, এইগুলোকে কেন্দ্র করে আমরা যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এই জুস, এই কলার চিপস, এগুলো আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আমার সর্বাগ্রে যেটা, যে কর্মসংস্থান। একটা সমাজে যদি আপনি জানেন যে বাংলাদেশ এখন সবচাইতে
মানে 35-এর বিলো 35, 25 থেকে 35 জনসংখ্যা কিন্তু অনেক বেশি, যারা কর্মক্ষম এবং যাদের উপরে পরিবারের দায়িত্বটা কাঁধে রয়েছে। তাদের যদি কর্মসংস্থান হয়, আমি বিশ্বাস করি সমাজ মাদক মুক্ত হবে, সমাজ রাহাজানি চিন্তায় মুক্ত হবে, মানুষ সুখে শান্তিতে বাস করবে। এটা আমার চিন্তা। সেক্ষেত্রে অনেক রাস্তাঘাটও জরাজীর্ণ রয়েছে, বিগত সময়ে সেটি সংস্কার হয়নি, এইটার জন্য আসলে কি করবেন? আসলে বিগত 15 বছর উন্নয়নের নামে শুধু টেলিভিশনে আপনারা উন্নয়নের জোয়ার দেখেছেন, আর কিছু উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের নেতাদের উন্নয়ন হয়েছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাদের বাড়িঘরের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের যে বেহাল দশা, এটা অবর্ণনীয়। আমি প্রত্যেকটি গ্রামে গ্রামে যাওয়ার চেষ্টা করছি। এখন আমি চেষ্টা করছি যে ইতিমধ্যেই প্রশাসনের সাথে বিভিন্ন স্তরে যোগাযোগ করে প্রশাসনের বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ করে তারা যাতে এই ভাঙা রাস্তাগুলোকে মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে যেখানেই সংবাদ পাচ্ছি প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, আল্লাহর রহমতে আমরা যদি এখানে এমপি হতে পারি, ইনশাল্লাহ সকল অবকাঠামোগত উন্নয়ন আমাদের অগ্রাধিকার থাকবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ওবায়দুল হক নাছির তিনি বলছিলেন এই ঘাটাইলের 3 আসনের তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলছেন তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন এই যে সকল সমস্যার সমাধান তিনি করবেন। এই ছিল টাঙ্গাইল থেকে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব নিলয়ের কাছে। নিলয়, জানাবেন যে সেখানকার প্রোগ্রামের কর্মসূচি নিয়ে। ধন্যবাদ। আসলে আপনি সেখানকার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে তথ্য আমাদের দেশ টিভির দর্শক জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মুক্তবাজার এলাকায়। আমরা এখানেও দেখেছিলাম যে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদল তারা নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে আজকে 3য় দিন রয়েছে। সেই 3য় দিনে তাদের কর্মসূচি রয়েছে 1 টাকার বিনিময়ে আসলে দরিদ্র মানুষদের মাঝে তারা নিত্যপণ্য বিতরণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে 1 টাকার পণ্য কিনতে কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু উপস্থিত রয়েছে। তারা বলছে যে এখানে যে জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার যে উদ্যোগ সেটিতে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা বলছে যে এখানে নিত্যপণ্যর যেগুলো রয়েছে যেমন চাল, ডাল, তেল, আলু, বিস্কিট সহ কিন্তু এইসব পণ্যগুলো কিন্তু তারা 1 টাকার বিনিময়ে কিন্তু দুস্থদের মাঝে কিন্তু এই সামগ্রীগুলো কিন্তু তারা বিতরণ করছে, যার বিনিময়ে কিন্তু তারা নিচ্ছে শুধুমাত্র 1 টাকা। তবে এই 1 টাকার যে বাজার সেটিতে কিন্তু এখানকার জেলা যুবদল এবং কি যুবদলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু সেগুলো এখনো সেখানে কিন্তু সাজাচ্ছে এবং কি তারা তেল, ডাল, চাল, চিনি সহ যে সকল নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলো এখন কিন্তু তাদের যে 1 টাকার বাজারে কিন্তু তারা এখন এই মুহূর্তে পর্সা সাজিয়ে বসছে। এখন এই পর্সা সাজিয়ে বসার পরেই কিন্তু এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের মাঝে কিন্তু 1 টাকার বিনিময়ে কিন্তু এই পণ্যগুলো কিন্তু বিক্রি করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানকার জেলা যুবদলের যে আহ্বায়ক রয়েছে আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছিলাম যে আপনারা 1 টাকার বাজার করেছেন, আসলে এই 1 টাকার বাজার দিয়ে আসলে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এই আপনাদের দেশ টিভি যারা দেখছেন সকলকে। আমরা আসলে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এবারে প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা স্মরণীয় করে রাখতে চাই কল্যাণমুখী কাজের মাধ্যমে। এই কল্যাণমুখী কাজের একটা অংশ হিসাবে আমাদের আজকের এই 1 টাকায় বাজার। আসলে আমরা অনেক সময় দান যেভাবে বলি যে কাউকে আমরা দান করছি, আমরা মানুষকে দান বলে বিষয়টাকে অন্যকে ছোট করতে চাই না। আমরা সেই কারণেই আমরা এইটাকে একটা বিনিময় জায়গায় দাঁড় করিয়েছি। 1 টাকা হলেও সে আমাকে দিচ্ছে, আমি তার বিনিময়ে কিছু দিচ্ছি। এই বিষয়টাকে আমরা আসলে সামনে রেখে অন্যের যিনি এটা দান গ্রহণ করবেন ওনাকে আমি সম্মানিত করার জন্যই আসলে আমাদের এই চিন্তা। এছাড়া আপনাদের কি প্রোগ্রাম হয়েছে বা আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ গতকালকে আমাদের ফেনী শহর থানার যুবদল উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা মুক্ত করেছেন। আমাদের পরশুরামের যুবদল সেখানে দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ করেছে। আমরা গতকাল জেলা যুবদলের ব্যানারে ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া সড়ক আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নিয়েছি সেখানে, এবং এখনও সংস্কার কার্যক্রম চলমান আছে। এছাড়া আমরা জনকল্যাণমুখী আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা স্মরণীয় এবং বরণীয় করে রাখতে আমরা বলেছি আমাদের প্রত্যেকটা কর্মীকে ন্যূনতম 1 টাকা করে হলেও কল্যাণমুখী কাজ, 1 টাকা করে হলেও মানুষের জন্য, অন্যের মুখে যেন হাসি ফোটানো যায় এরকম 1 টাকা করে হলেও কাজ করার জন্য।
ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম এখানকার জেলা যুব দলের যে আহ্বায়ক রয়েছে তার কাছ থেকে, আসলে তারা যে প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব জনকল্যাণমুখী বেশ কিছু কাজ তারা হাতে নিয়েছে। আমরা দেখেছিলাম যে গতকাল ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার নামে যে একটি সড়ক রয়েছে, সেই সড়কটি দীর্ঘ 17 বছর খালেদা জিয়ার নামে থাকার কারণে কিন্তু সেটি সংস্কার হয়নি। এই জেলা যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিন্তু তারা সেখানে সেই সড়কটি কিন্তু তারা সংস্কার করেছে। তো এই ধরনের অনেকগুলো মানবিক কাজে কিন্তু তারা ইতিমধ্যে এগিয়ে এসেছে, যার ফলে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের যে তাড়াতাড়ি এই কর্মকাণ্ডগুলোকে তারা প্রশংসায় বাসছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ফেনীর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে যে সকল আয়োজন ছিল তার সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব স্টুডিওতে। ধন্যবাদ অভিজিৎ এবং নিলয়। টাঙ্গাইল ও ফেনী থেকে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট শাখার প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কি জানালো দুপক্ষ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাইলা, আপনি জানেন আজ সকাল 9টায় কিন্তু কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিউনফোর্ড অ্যান্ড্রোজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামাতে ইসলামীর যে উচ্চ পর্যায়ের নেতারা রয়েছে তাদের সাথে কিন্তু মগবাজার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামের নেতারা। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজ যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের সাথে বেশ কিছু বিষয় তারা আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম বিষয় যেটি বলছেন যে এই নভেম্বর মাসে, অর্থাৎ সামনে যে নভেম্বর মাস আছে, জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে যে গণভোটের বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এবং জামাতের নেতারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে যে গণভোট হবে সেই গণভোটে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো ঐক্যমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো, সেই বিষয়গুলোকে একগুচ্ছ করে এবং জুলাই যে চার্টার ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলোর সাথে সমন্বয় করে একগুচ্ছ করে কিন্তু গণভোটের আয়োজনের কথা আলোচনা হয়েছে আজকের বিষয়ে। এবং তার সাথে সাথে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এবং আগামী দিনগুলোতে যে সংস্কারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আজ এই বৈঠকে আলোচনা হয়েছে। এবং বিশেষ করে নির্বাচনের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোটের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু বড় পরিসরে আলোচনা হয়েছে। এখানকার যে প্রতিনিধি দল, কমনওয়েলথের যে প্রতিনিধি দল ছিলেন তাদের সাথে যে আলোচনা হয়েছে সেখানে নিরাপত্তার ইস্যু নিয়ে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে সামনের যে গণভোট রয়েছে এবং জাতীয় নির্বাচন রয়েছে সেখানে বাংলাদেশের যে নিরাপত্তা কর্মী রয়েছে, আর্মি, বিজিবি, পুলিশ থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা কর্মীরা যেন থাকে এবং ক্যামেরার ব্যবস্থা এবং সিসি ক্যামেরার যেন করা হয় এবং স্বচ্ছ পরিষ্কার নির্বাচনের জন্য এই কমনওয়েলথ যে প্রতিনিধি দল আছে তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং কমনওয়েলথ দলের প্রতিনিধি যে ছিলেন তিনি যেটি বলেছেন যে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক যে দল, বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়াও যে অন্যান্য দলগুলো রয়েছে তো সবার সমন্বয়ে আসলে একটি অবাধ সুষ্ঠু একটি নির্বাচন তারাও আশা করছেন। এবং সেই বিষয়ে তাদের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা এবং পর্যবেক্ষণের বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যথাসম্ভব চেষ্টা করবেন এবং যেন একটি সফল নির্বাচন আগামী যে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে সেটি যেন সফলভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে তারাও কিন্তু আশ্বস্ত করেছেন। জামাতের যে নেতারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন। আজকের জামাতের শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সাথে কিন্তু সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার উপস্থিত ছিলেন এবং আমাদের কিন্তু সংবাদ সম্মেলনে সেই বিষয়গুলো জানিয়েছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ করে যেটি বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোটের যে নির্বাচন যে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি সেটি যে একসাথে হওয়ার কথা, অর্থাৎ কিছু কিছু দল চাচ্ছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে যেন অনুষ্ঠিত হয় এবং জামাত
সহ বেশ কিছু দল কিন্তু চাচ্ছেন যে গণভোট আগে হওয়ার জন্য, অর্থাৎ নভেম্বরে যেন অনুষ্ঠিত হয় সেই বিষয়ে তারা কথা বলেছেন। এবং এই বিষয়ে কথা বলার পর তারা যেটি বলছেন যে যদি গণভোট আগে হয় তাহলে হচ্ছে আপার হাউজে যে বিষয়গুলো রয়েছে এবং তার সাথে আরও অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো কিন্তু সুরাহা করতে সুবিধা হবে এবং কোনো জটিলতার সৃষ্টি হবে না। অর্থাৎ এই জন্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট, অর্থাৎ এই নভেম্বর মাসে তারা গণভোটের দাবি করছেন। এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজ এই মগবাজারে যে জামাতের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এই বিষয়গুলো আলোচনায় এসেছে। রাজধানীর মগবাজারের জামাতের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে বৈঠকের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাইলা, ধন্যবাদ হিমেল। জামায়াতে ইসলামের সঙ্গে কমনওয়েলথ ইলেকট্রাল সাপোর্ট দলের বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয় দুটির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সাভার থেকে সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। শালা, শুরুতে যদি বলি যে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং এই যে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে গতকাল। দুইটি মামলা হয়েছে। গতকাল সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটি অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সাভার থানায় একটি মামলা তারা রুজু করেছেন। সেই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতদের এবং এটাতে কিন্তু সুনির্দিষ্ট করে এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে আমাদেরকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের যিনি সহকারী পুলিশ সুপার রয়েছেন তিনি। তবে সুনির্দিষ্ট করে এখনো পর্যন্ত কিছু তিনি আমাদেরকে জানাননি। শুধু তিনি জানিয়েছেন যে যেহেতু এটি একটি বড় ঘটনা, এখানে আসামি সংখ্যা যেহেতু বেশি হবে, যদিও প্রাথমিকভাবে অজ্ঞাত রাখা হয়েছে আসামিদেরকে, সে কারণে বলছে পুরোপুরি প্রক্রিয়া শেষে বিস্তারিত তিনি আমাদেরকে জানাবেন। শুধু সিটি ইউনিভার্সিটি নয়, ড্যাফোডিল ইউনিভার্সিটিও তাদের শিক্ষার্থীদের উপরে হামলা, তাদের শিক্ষার্থীকে আটক রাখার সহ নানা অভিযোগ এলে কিন্তু তারাও একটি মামলা করেছেন সাভার মডেল থানাতে এবং সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে যিনি সহকারী পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আর অন্যদিকে যদি বলি যে আজকে এই সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির যেই এলাকা, সেই এলাকার কিন্তু আজকেও পরিবেশটা থমথমে বিরাজ করছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এই ইউনিভার্সিটি এলাকার যে সমস্ত দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাট গুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে স্বাভাবিক যে দিনের মতো কিন্তু সেগুলো নেই, সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা এখানে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের যে করছি তো ভাইস চ্যান্সেলর কাজী শাহাদাত কবির, তার কাছ থেকে আমরা জানবো যে আপনারা মামলা করেছেন শুনেছি, সেখানে কতজনকে আসামি করেছেন এবং বর্তমানে সেটি সর্বশেষ কি? হ্যাঁ, গতকাল আমাদের মামলায় করা হয়েছে, এজাহার করা হয়েছে। সেটার একদিকে আসামি কবে আমি ঠিক জানি না, কারণ আমাদের রেজিস্টার মহোদয় এবং প্রক্টর মহোদয় এটা করছেন। তো আর এছাড়া আজকে যে ডেভেলপমেন্ট সেটা হলো আজকে আমাদের ইউজিসির থেকে একটা তদন্ত কমিটি করেছিল গতকাল। ওনারা আজকে সকালে এসেছেন। ওনারা বলছেন যে যেহেতু ঘটনা খুব সিরিয়াস এবং এখানে আলামতের ব্যাপারে জন্য আমরা লেট করিনি এবং প্রতিনিধির মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় প্লাস ঢাকা ভার্সিটির দুজন ইউজিসি একজন প্রতিনিধি প্লাস আরো দুজন মেম্বার আছেন আমরা জানি, ওনারা আজকে আসতে পারেন না। ওনাদের সাথে আমরা বিসি রেজিস্ট্রার তারপরে প্রক্টর ডিরেক্টরস আমরা বসছি এবং আমরা আমাদের পক্ষ থেকে যা বলে আমরা বলেছি, যেটা আজকে 2-3 দিন ধরে বলে আসছি আর কি। আসলে আমাদের এখানকার কিভাবে ঘটনা ঘটলো এভরিথিং আপনারা সবাই জানেন অলরেডি। তো এখন ওনারা ড্যাফোডিলে যাচ্ছেন সম্ভবত, তারপরে ওনারা বললেন যে ওনারা একটা রিপোর্ট করবেন। এটা আরো বিভিন্ন যারা এখানকার জড়িত আছে তাদের সাথে বা যারা ইনফরমেশন জানে তাদের ইন্টারভিউ নিয়ে তারা করবেন, রিপোর্ট করবেন। তো আমরা আসলে চাচ্ছি যে এটা শান্তিপূর্ণ সমাধান, অবশ্যই শান্তিপূর্ণ সমাধান, কারণ এখানে কিন্তু আমাদেরকে স্টুডেন্টের কথাই চিন্তা করতে হবে। কিন্তু দুই ইউনিভার্সিটি স্টুডেন্ট মুখোমুখি দাঁড়ালো, এটা খুব ভালো একটা এনভায়রনমেন্ট না। আমরা খুব দ্রুত যাতে ক্লাস শুরু করতে পারি, আমি বলছি আমরা প্লাস ড্যাফোডিল সেই একটা এনভায়রনমেন্ট আমরা চাচ্ছি। আমরা ইউজিসি কে বলছি ওনারা যাতে আমাদের হেল্প করে, আমরা ওনাদের
তদন্ত তাদের সাথে নেগোসিয়েশন হলে পরবর্তীতে এই মামলা তুলে নেবেন কিনা? ডেফিনেটলি এটা যদি মামলা তুলে নিতেই হবে, সেটা আমরা তো করবো। তো এখন কথা হলো যে এখন আমরা না বেশি চেষ্টা করছি, কিন্তু এনভায়রনমেন্টটা এখনো পজিটিভ হয় না বলে মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, আমাদের পক্ষ থেকে আমাদের কোনো ধরনের সমস্যা নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন সিটি ইউনিভার্সিটি, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছেন যে তারা নেগোসিয়েশনের চেষ্টা করছেন ডেপুটি ইউনিভার্সিটির সাথে, সেখানে ইউজিসি তাদের এই মধ্যস্থতার মধ্যে রয়েছেন এবং তাদের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু যারা এই সিটি ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থী আটক ছিলেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই ঘটনা কিন্তু এখন মামলা অবধি গিয়ে গড়িয়েছে। দুইটি প্রতিষ্ঠানে কিন্তু মামলা করেছে এবং তারা বলছেন যে যদি সমঝোতা হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই মামলাটি তুলে নেবেন। এবং ইউজিসি কিন্তু আজকে ডেফোডিলের সাথে কথা বলছেন। গতকালকে কিন্তু ডেফোডিল ইউনিভার্সিটিতে তারাও কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদের শিক্ষার্থীদের উপর যে ধরনের টর্চার করা হয়েছে শারীরিক মানসিক, সেগুলো কিন্তু সাংবাদিকদেরকে তারা তুলে ধরেছিলেন। তো এই ছিল আমার কাছে যে এই সিটি এবং ডেফোডিল ইউনিভার্সিটির ঘটে যাওয়া ঘটনার সর্বশেষ। ধন্যবাদ ইমন। সাভার থেকে সিটি ও ডেফোডিল ইউনিভার্সিটির বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লা শহরে অবৈধ অটোরিকশা আর ফুটপাত দখলের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সাধারণ মানুষকে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, ভোগান্তি লাঘবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। কারণ আপনি যেটা বলছেন, আসলে সাধারণ মানুষ বলেন, স্কুলগামী ছাত্র এবং যে শিক্ষক রয়েছে এবং যারা ছাত্রীগুলি সকলে আসলে যানজটের নগরী আসলে অটো নগরীতে পরিণত হয়েছে। যেখানে আপনাকে জানা কি কুমিল্লার যে অবস্থা যানজটের, সেই যানজটের অবস্থান দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি গ্যাস টিভির মাধ্যমে আসলে কুমিল্লার যে পরিস্থিতি, আসলে এটা নিয়ে আসলে যত প্রতিনিধি এবং যত রাজনৈতিক দল রয়েছে সকল চেষ্টা করেছে, কখন আমরা দেখিনি রাজনৈতিক পরিস্থিতি ছিল তাদের আসলে যানজটের কুমিল্লার যানজট নিরসন করবো। আমরা যেখানে 5,000 অটো নগরী হওয়ার কথা সেখানে 60,000 অটো নগরী, এবং সে অটো নগরী সিএনজি বলেন আর আসলে ট্রাফিক যে অব্যবস্থাপনা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আসলে ফুটপাত আসলে দখল হয়ে আছে এবং যারাই যখন ক্ষমতায় আসে তখন তারা ফুটপাতকে ব্যবহার করেন এবং এই যত গাড়ি পার্কিং এর ব্যবস্থা করছেন এবং কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার কারণে আজকে এই অবস্থা কুমিল্লা নগরীর। এবং যারা বিশেষ করে আমি দেখেছি যারা স্কুলগামী এবং চাকরিজীবী রয়েছে তারা ঘন্টা পর ঘন্টা, তারা সকাল 8টা বের হওয়ার কথা থাকতো তারা সকাল 7টা বের হয়। আসলে রাস্তায় সময় চলে যাচ্ছে কিন্তু তাদের জীবনের গতিপথ পরিবর্তন হচ্ছে না। তারা একটাই বলছেন যে 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 রাস্তায় আসলে গাড়ি, বিশেষ প্রাইভেট কার এবং মাইক্রো, তারপর বিভিন্ন যে পার্সোনাল গাড়ি রয়েছে তারা বলছেন বছর সরকারকে আমরা যে ধরনের রোড পারমিট ট্যাক্স প্রদান করতে হয় কিন্তু আমরা গাড়ি ব্যবহার করতে পারছি না। প্রতিদিনই কোনো গাড়ি তাদের আসলে অটোর ডাক্তায় এবং সিএনজি ডাক্তার তাদের গাড়ি নষ্ট হচ্ছে এবং বলছে সরকারকে এত টাকা পে করার পর আমরা কেন রোডস এন্ড হাইওয়ে অথরিটির পক্ষ থেকে পিএটির পক্ষ থেকে আমরা কেন সুযোগ পাচ্ছি না। বিশেষ করে সিটি কর্পোরেশন যেহেতু এই নগরায়ণ সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং সিটি কর্পোরেশন ড্রাইভার রয়েছে এবং জেলা প্রশাসনের সমন্বয় আসলে প্রতিবারে আমরা দেখেছি মিটিং হয় এবং তারা বলে 5,000 অটো রিক্সা লাইসেন্স দিবে, কিন্তু এখন আমরা সেই কোনো ধরনের কার্যক্রম আমরা দেখিনি। বিশেষ করে কুমিল্লার মানুষের নাবিশ্বাস হচ্ছে কুমিল্লা নগরীর এই যানজট। বিশেষ করে এখানকে আমরা দেখেছি শব্দ দূষণ হতে শুরু করে নগরীর প্রতিটা পয়েন্টে আমরা ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এবং ভাড়া গুনতে হয় দ্বিগুণ চেয়ে বেশি। বলছে 10 টাকা ভাড়া, 30 টাকা, 30 টাকা ভাড়া, 50 টাকা, 60 টাকা ভাড়া, আসলে 80 টাকা 100 টাকা মতো দিতে হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না। এইদিকে আসলে কুমিল্লার যে সচেতন মানুষ এবং যে নগরবিদ রয়েছেন উনি আমাকে জানিয়েছেন আমাদের মাধ্যমে যে একটা বিষয়, কুমিল্লা যে অপরিকল্পিত নগরী সেখানে কোনো পরিকল্পনাই ছিল না কখনো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে যে ফুটপাত এবং যারা রাস্তা ছেড়ে এসে বাড়ি করার কথা, মার্কেট করার কথা এবং যে নগরের যে যানজটের যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা নগরীর। এবং আপনাকে যদি জানেন কি ট্রাফিক ব্যবস্থাপনা আসলে যেটা বলছি, আমরা কথা বলেছি টিআইর সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের যে লোকবল কম রয়েছে এবং নগরের যেখানে 5,000 অটো থাকার কথা সেখানে 60,000 অটো রয়েছে। সিএনজির পার্কিং এবং অবৈধভাবে পার্কিং এর কারণে ফুটপাত দখল করার কারণে তারা আসলে যথাযথভাবে ওভাবে তারা কাজ করতে পারছেন। এই ছিল কুমিল্লা নগরীর যানজটের সর্বশেষ অবস্থা। শায়লা, ধন্যবাদ সুমন। কুমিল্লা থেকে যানজটে জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ময়মনসিংহে সড়ক মহাসড়কে যানবাহনের চাপে বেড়েছে ভোগান্তি, এতে বাড়ছে দুর্ঘটনা। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
ইলিয়াস, নগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ে কি বলছে প্রশাসন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রতিনিয়তই ময়মনসিংহ নগরীতে যানবাহনের চাপ বেড়েছে, অর্থাৎ এর অন্যতম কারণ হচ্ছে যে অলিগলিতে রাস্তাঘাটে যে খোঁড়াখড়ি হচ্ছে, তার কারণে কিন্তু ময়মনসিংহের যে নগরীর মহাসড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু যানজটের চাপ বেড়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ময়মনসিংহ নগরীতে যে পরিমাণ অটোরিকশা, ইজি বাইক চলাচল করে সেগুলো যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে এই যে যানবাহনের চাপ সেটি কিন্তু প্রতিনিয়ত যেভাবে বাড়ছে সেটি আরো বাড়বে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি ময়মনসিংহের সড়ক, মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ সেই দুর্ঘটনা রোধেও কিন্তু প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান কিন্তু নাগরিক নেতৃবৃন্দরা তারা জানিয়েছেন। আমরা যদি একজন ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন আমাদের সঙ্গে, ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন রয়েছেন, আমরা জানতে চাই ময়মনসিংহ নগরীতে যানবাহনের চাপ বাড়ার কারণ কি এবং এতে করে প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহ মহানগরের উন্নতি করা খুবই প্রয়োজন, অতি জরুরি। ময়মনসিংহ জেলা এটাকে বিভাগে ঘোষণা করার পরে এটা মহানগর মেট্রোপলিটন করা খুবই প্রয়োজন, কারণ এখন দিন যাচ্ছে প্রতিদিনই কিন্তু এখানে ময়মনসিংহ বিভাগ হলো শিক্ষার নগরী বলা হয়। এখানে প্রতিদিন শিক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে, পাশের জেলা থেকে এই ময়মনসিংহ বসবাস করতেছে এবং এখানে জনসংখ্যা প্রতিদিনই বাড়তেছে এবং গাড়ির সংখ্যাও প্রতিদিনই বাড়তেছে এবং এই ছোট 14 কিলোমিটার ব্যাসার্ধে প্রায় 28,000 ছোট বড় যানবাহন চলাচল করে। আমাদের ট্রাফিকের বিভাগের পক্ষ থেকে আমাদের পুলিশ সুপার স্যার যে জনবল আছে, আমাদের তালিকাভুক্ত জনবল, তা থেকেও অনেক অতিরিক্ত জনবল দিয়ে আমরা এটা ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছি এবং সুন্দরভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তবে আমার পরামর্শ হচ্ছে যে এই বিভাগকে, এই সিটি কর্পোরেশনকে মহানগর করা অতি প্রয়োজন। মহানগর করলে এখানে হবে কি, তাহলে লোকের জনবলের বাড়বে, আমাদের পুলিশের স্ট্রেন্থ বাড়বে, তখন কাজের সুবিধা হবে। আর সিটি কর্পোরেশন আমরা সবার যেহেতু সমন্বয়ে একটা সিদ্ধান্ত নিয়ে এর গাড়ি কমাইতে হবে। এখানে ইজি বাইকের সংখ্যা এত বেশি, অন্যান্য ছোট ছোট গাড়ির সংখ্যা এত বেশি, অযান্ত্রিক যানে ভরে গেছে। আমরা চেষ্টা করতেছি যে আমরা আপ্রাণ চেষ্টা করছি ট্রাফিকের পক্ষ থেকে, আমরা ট্রাফিকের দায়িত্ব পালনে আমরা সবার সদা সর্বদা ব্যস্ত আছি। ধন্যবাদ। তিনি বলছিলেন যে সিটি কর্পোরেশন এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে, যার কারণে প্রতিনিয়ত যানজট ভোগান্তির মধ্যে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে এবং মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে এবং তারা বলছেন যে মেট্রোপলিটন করার দ্রুত এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও যে প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু নতুন করে ঢেলে সাজানোর কথাও কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন। অর্থাৎ না করা হলে কিন্তু এই যে নগরীর ভোগান্তি প্রতিনিয়ত, সেই ভোগান্তি কিন্তু বেড়েই যাবে, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে এই অতিরিক্ত যানবাহন তারা কমানোর চেষ্টা করছেন, যদিও আমরা দেখেছি প্রতিনিয়ত অতিরিক্ত যানবাহন কমানোর বদলে কিন্তু সেগুলো বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই কারণেই কিন্তু ময়মনসিংহ নগরীতে প্রতিনিয়ত যানজট বেরিয়ে চলেছে এবং সেইগুলোকে যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে এই যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরীতে যে যানবাহনের চাপ বাড়ছে প্রতিনিয়ত তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহ থেকে যানজট ও সড়ক দুর্ঘটনায় ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের সভাপতি কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে, এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না? এই সরকারের 111 সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়টা অভিযান পরিচালিত হয়েছে, কয়টা দেশের চিহ্নিত দুর্নীতিবাজ লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের
আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন, এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফেসিবাদের দোসরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা, এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে। এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে, গালি গালাজ, এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল, এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমন শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের দর্শক, কথা বলছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চাঁদপুর মাছঘাটে পুরো দমে চলছে ইলিশের বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, বাজারে ইলিশের সরবরাহ এবং দরদাম কেমন আমাদেরকে বিস্তারিত জানাবেন। শায়লা, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আজ কিন্তু চাঁদপুর মাছঘাটে ছোট ইলিশের সরবরাহ অনেকটা বেড়েছে, তবে বড় ইলিশের সরবরাহ কম। আমরা দেখেছি এই যে মা ইলিশ রক্ষা অভিযান শেষ হওয়ার পর কিন্তু পুরো দমে বেচা কিনা শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। সকাল থেকে দেখেছি আমরা এই ঘাটে পুরো দমে মাছ বেচা কিনা চলছে। 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। এর বাইরে যেগুলো 4টিতে কেজি এরকম ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা, আর ছোট ইলিশগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। এখানে আজকে আমরা দেখেছি সকাল থেকে জেলেরা নদী থেকে মাছ ধরে আড়তে আনছেন এবং সেই মাছগুলোকে আড়তে তুলে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি চাঁদপুর মাছঘাটে কিন্তু 5টির মতো ফিশিং বোট এসেছে এবং ফিশিং বোট থেকে জেলেরা কিন্তু মাছগুলোকে আড়তে তুলছেন। এখানে আড়তের যারা শ্রমিক রয়েছেন সেখানে আড়তে তুলে নিলামের মাধ্যমে তা বিক্রি হচ্ছে। আমি এখানকার যারা পদ্মা মেঘনার জেলে রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা মাছ ধরা শুরু হওয়ার পর তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না, তারা সামান্য পরিমাণ ইলিশ পাচ্ছেন। তো চাঁদপুর মাছঘাটে চাঁদপুরের যে লোকাল ইলিশ রয়েছে সেটির সংখ্যা কিন্তু কম, এর বাইরে যে নামার মাছগুলো রয়েছে সেই মাছগুলোরই সংখ্যা বেশি। অপরদিকে এখানে যারা ক্রেতা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা বলছেন যে আসলে এখানে চড়া দামে এখনো ইলিশ বিক্রি হচ্ছে, যদি ইলিশের দাম আরো কিছুটা কমতো তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারতেন। অপরদিকে আমি কথা বলেছি এখানে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন এই ঘাটে প্রায় 1500 থেকে 1600 মন ইলিশ কিন্তু প্রতিদিন চাহিদা রয়েছে, কিন্তু এখানে এখন 400 থেকে 500 মন ইলিশ আসছে। তো এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন আগামী দিনে যদি ইলিশের সরবরাহ আরো বাড়ে তাহলে দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে।
তো এই ছিল শায়লা চাঁদপুর থেকে, আমার কাছে চাঁদপুর মাছঘাট থেকে সব শেষ। ধন্যবাদ শরীফ। চাঁদপুর মাছঘাট থেকে ইলিশ বেচাকেনার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।